রাতের নিস্তব্ধ মরুভূমির বুকে দূরে আগুনের শিখা চলছে, আর বিশাল তেল রিগগুলি মাটির গভীরে ড্রিল করে চলেছে। আর এখান থেকেই উঠে আসে সেই জ্বালানি, যার উপর নির্ভর করে আমাদের গাড়ি, বিমান, এমনকি অসংখ্য কারখানার কাজ চলে। তাই পেট্রোল এবং ডিজেল যে আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ তা বর্তমান এই তেল সংকট চিত্রগুলি দেখলেই বোঝা যাচ্ছে। তাই আজকের ভিডিওতে আমরা আপনাকে নিয়ে যাব সেই অদৃশ্য জগতের ভিতরে, যা লুকিয়ে আছে পৃথিবীর গভীরে। আমরা প্রতিদিন যে পেট্রোল ব্যবহার করি সেটা আসলে কোথা থেকে আসে, মাটির অনেক নিচে থাকা কাঁচা তেল কিভাবে তৈরি হয়, আর সেই ঘন কালো তরল কিভাবে ধাপে ধাপে বদলে যায় হালকা শক্তিশালী পেট্রোলে, যা আপনার গাড়িকে চলার শক্তি দেয়। এই পুরো প্রক্রিয়াটি শুধু একটা সাধারণ রূপান্তর নয়, এর পেছনে রয়েছে লক্ষ লক্ষ বছরের প্রাকৃতিক পরিবর্তন, চাপ, তাপ এবং জটিল বৈজ্ঞানিক ধাপ। সহজভাবে বললে, পেট্রোল আসলে পৃথিবীর ভেতরে জমে থাকা প্রাচীন শক্তির এক রূপ, যা আজ আমরা ব্যবহার করছি আধুনিক জীবনে। এই ভিডিওতে আমরা ধাপে ধাপে জানব কিভাবে তেল তৈরি হয়, কিভাবে তা উত্তোলন করা হয় এবং কিভাবে সেটি পরিশোধন করে পেট্রোল ও ডিজেলে রূপান্তর করা হয়। কল্পনা করুন, আপনার হাতে এক ফোঁটা পেট্রোল রয়েছে, দেখতে তরল, হালকা আর সাধারণ, কিন্তু এর ভেতরেই লুকিয়ে আছে গভীর সমুদ্রের প্রাচীন ইতিহাস এবং কোটি কোটি বছর আগের অণুজীবদের শক্তি। এই পেট্রোল তৈরির কাজ প্রাকৃতিকভাবে শুরু হয়েছে বহু লক্ষ বছর আগে, সমুদ্রের গভীরে, যখন পৃথিবীতে মানুষের অস্তিত্বই ছিল না। আজ আমরা গাড়ি চালাই, আকাশে উড়ি, দ্রুতগতির জীবনে অভ্যস্ত, কিন্তু খুব কম মানুষই ভাবি এই গতি আসলে নির্ভর করছে প্রাচীন জীবের অবশিষ্ট শক্তির উপর। তাহলে প্রশ্ন হলো, এই কাঁচা তেল বা ক্রুড অয়েল আসলে কিভাবে তৈরি হয়? মাটির গভীরে প্রাকৃতিকভাবেই এমন কি প্রক্রিয়া চলে যার ফলে এই শক্তি তৈরি হয়? চলুন সহজে বুঝে নেওয়া যাক। বহু লক্ষ বছর আগে বিশাল সমুদ্রের মধ্যে অসংখ্য ক্ষুদ্র জীব ছিল, যেমন প্লাঙ্কটন, শৈবাল এবং অন্যান্য অণুজীব। জীবনযাপন করত এরা সমুদ্রের গভীরে। এরা এতটাই ছোট যে খালি চোখে এদের দেখা যায় না, কিন্তু আজকের দিনে আমাদের গাড়ির জ্বালানির পেছনে এই ক্ষুদ্র জীবগুলিরই অবদান রয়েছে। প্রকৃতির নিয়ম অনুযায়ী সব জীব একসময় মারা যায়। এই অণুজীবগুলি মারা যাওয়ার পর সমুদ্রের তলায় জমা হতে থাকে, ধীরে ধীরে কোটি কোটি জীবের স্তর তৈরি করে জমে যায়। প্রথমে এগুলি ছিল সাধারণ জৈব পদার্থ, এরপর সময়ের সাথে সাথে এর উপর জমতে থাকে বালি, মাটি এবং বিভিন্ন স্তরের পলিমাটি। এতে করে নিচের স্তরগুলির উপর চাপ ক্রমশ বাড়তে থাকে। একই সাথে পৃথিবীর ভেতরের তাপ এই স্তরগুলির মধ্যে পৌঁছাতে থাকে, ফলে নিচে তৈরি হয় এক ধরনের অদ্ভুত প্রাকৃতিক পরিবেশ, যেখানে উপর থেকে প্রচণ্ড চাপ এবং নিচ থেকে তাপ একসাথে কাজ করে। অনেকটা প্রেসার কুকারের মতো পরিস্থিতি তৈরি হয়, যেখানে কোটি কোটি বছরের সময় তাপ এবং চাপ মিলিয়ে ধীরে ধীরে সেই জৈব পদার্থের পরিবর্তন শুরু হয়। এক পর্যায়ে এই জৈব পদার্থ ভেঙে গিয়ে ধীরে ধীরে হাইড্রোকার্বনে পরিণত হয়, আর এই হাইড্রোকার্বনই পরে রূপ নেয় কাঁচা তেল বা ক্রুড অয়েলে। অর্থাৎ কাঁচা তেল কোনো সাধারণ তরল নয়, এটি হলো বহু লক্ষ বছরের প্রাকৃতিক প্রক্রিয়ায় তৈরি এক ধরনের শক্তি, যা প্রাচীন জীবের অবশিষ্টাংশ থেকে এসেছে। সহজভাবে বললে, আমরা আজ যে পেট্রোল ব্যবহার করছি তা আসলে কোটি কোটি বছর আগে সূর্যের শক্তিরই এক রূপ, যা সেই জীবগুলির মধ্যে সঞ্চিত ছিল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। এই কাঁচা তেল বা ক্রুড অয়েল বহু বছর ধরে মাটির অনেক গভীরে আটকে থাকে। এরপর মানুষকে তার প্রয়োজন আর কৌতূহলে এই লুকোনো শক্তির কাছে পৌঁছাতে বাধ্য করে। তখনই শুরু হয় তেল উত্তোলন প্রক্রিয়া। এই প্রক্রিয়ার প্রথম ধাপ হলো মাটির নিচে আদৌ তেল আছে কিনা তা খুঁজে বের করা। এর জন্য বিজ্ঞানীরা সিসমিক সার্ভে করে থাকেন। এই পরীক্ষায় মাটির ভেতরে ক্ষুদ্র কম্পন বা তরঙ্গ পাঠানো হয়। সেই তরঙ্গ বিভিন্ন স্তরে গিয়ে প্রতিফলিত হয়ে আবার ফিরে আসে, আর এই প্রতিফলনের ধরন দেখেই বোঝা যায় নিচে তেল, গ্যাস, জল না পাথর রয়েছে, অনেকটা ডাক্তারের করা আল্ট্রাসাউন্ডের মতো। তবে এই প্রক্রিয়ায় পরীক্ষা করা হয় পৃথিবীর ভেতরকে। দ্বিতীয় ধাপে শুরু হয় ড্রিলিং। তবে প্রথম পরীক্ষায় যদি সেই স্থানে তেলের সন্ধান পাওয়া যায় তবেই। একটি বড় লোহার রিগ বা ড্রিলিং রিগ মাটির গভীরে ড্রিল করতে থাকে। এই ড্রিল প্রায় 3 থেকে 4 কিলোমিটার পর্যন্ত নিচে যেতে হয়, যেখানে অন্ধকার, প্রচণ্ড তাপ এবং বহু পুরনো স্তর রয়েছে। ড্রিলের মাথায় শক্ত ধাতুর দাঁত থাকে, যা ঘুরতে ঘুরতে শক্ত পাথরকেও কেটে নিচে এগিয়ে যায়। তৃতীয় ধাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চাপ নিয়ন্ত্রণ করা, কারণ মাটির নিচে চাপ এত বেশি থাকে যে ঠিকভাবে নিয়ন্ত্রণ না করলে দুর্ঘটনা ঘটতে পারে। তাই এখানে ব্যবহার করা হয় ড্রিলিং মাড, এক ধরনের বিশেষ তরল যা ড্রিলকে ঠান্ডা রাখে এবং চাপ নিয়ন্ত্রণ
নিয়ন্ত্রণে সাহায্য করে। চতুর্থ ধাপে ড্রিল যখন তেলের স্তরে পৌঁছে যায় তখন ভেতরের চাপের কারণে তেল উপরের দিকে উঠতে শুরু করে। পাইপের ভেতর দিয়ে কালো তরল ধীরে ধীরে উপরে উঠে আসে, আর এটি সেই কাঁচা তেল বা ক্রুড অয়েল যা বহু লক্ষ বছর আগে সমুদ্রের জীব থেকে তৈরি হয়েছিল। পঞ্চম ধাপে এই কাঁচা তেল মেশিনের সাহায্যে উপরে তোলা হয় এবং পাইপলাইনের মাধ্যমে আলাদা ট্যাঙ্কে জমা করা হয়। তবে মনে রাখতে হবে এই অবস্থায় এটি এখনও পেট্রোল নয়, এতে বিভিন্ন ধরনের অমিশ্রণ রয়েছে এবং বেশি ঘন একটি তরল। এরপর শুরু হয় আসল রূপান্তরের ধাপ, যা হয় রিফাইনারিতে। এখানে কাঁচা তেলকে প্রায় 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হয়। তখন এটি ফুটতে শুরু করে এবং একটি বড় টাওয়ারে পাঠানো হয়, যাকে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন কলম বলা হয়। এই টাওয়ারটি বহুতলা বিল্ডিংয়ের মতো উঁচু হয়, যেখানে ধাপে ধাপে তেলকে আলাদা করে বিভিন্ন জ্বালানিতে রূপান্তর করা হয়। এই টাওয়ারের ভেতরে বিভিন্ন স্তরে আলাদা আলাদা তাপমাত্রা থাকে। নিচের অংশ খুব গরম আর উপরের দিকে ধীরে ধীরে ঠান্ডা। যখন গরম করা কাঁচা তেল বাষ্প হয়ে উপরের দিকে উঠতে থাকে তখন প্রতিটি স্তরে তাপমাত্রা বদলায়, আর এখানেই শুরু হয় আসল আলাদা হওয়ার প্রক্রিয়া। প্রতিটি হাইড্রোকার্বন তার নিজস্ব বয়লিং পয়েন্ট অনুযায়ী আলাদা হয়ে যায়। একদম উপরের দিকে থাকে এলপিজি, তার নিচে পেট্রোল বা গ্যাসোলিন, তারপর ন্যাপথা, এরপর আসে কেরোসিন ও জেট ফুয়েল, তার নিচে ডিজেল, আর একেবারে নিচে থাকে লুব্রিকেন্টস, ওয়্যাক্স এবং অ্যাসফল্ট। এই পুরো প্রক্রিয়ায় তাপমাত্রায় মূল নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। তবে শুধু আলাদা করলেই কাজ শেষ হয়ে যায় না। কাঁচা তেলের মধ্যে অনেক বড় বড় হাইড্রোকার্বন চেইন থাকে, যেগুলি সরাসরি পেট্রোলে পরিণত হতে পারে না, তাই এগুলিকে ছোট ছোট অংশে ভাঙা হয়, যাকে বলা হয় ক্র্যাকিং। এই প্রক্রিয়ায় উচ্চ তাপ, চাপ এবং অনুঘটক ব্যবহার করে অণুগুলিকে ছোট করা হয়, যাতে সেগুলি হালকা জ্বালানি যেমন পেট্রোলে রূপ নিতে পারে। আবার ক্র্যাকিংয়েরও বিভিন্ন ধরন রয়েছে, যেমন থার্মাল ক্র্যাকিং, ক্যাটালিটিক ক্র্যাকিং এবং হাইড্রো ক্র্যাকিং। এরপর আসে আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ, রিফর্মিং। পেট্রোল শুধু হালকা হলেই যথেষ্ট নয়, এর গুণগত মানও ভালো হতে হবে। এই মান বোঝাতে ব্যবহার করা হয় অকটেন রেটিং। সহজভাবে বললে অকটেন যত বেশি হবে ইঞ্জিন তত মসৃণভাবে চলবে এবং নকিং কম হবে। তাই রিফাইনারিতে কিছু রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে পেট্রোলের অকটেন বাড়ানো হয়। কাঁচা তেলের মধ্যে সালফার সহ আরও কিছু ক্ষতিকর উপাদান থাকে, যা সরাসরি ব্যবহার করলে পরিবেশ ও ইঞ্জিন দুটোরই ক্ষতি হতে পারে। তাই রিফাইনারি থেকে এই উপাদানগুলিও সরিয়ে ফেলা হয়, যাতে জ্বালানি আরও পরিষ্কার ও ব্যবহারযোগ্য হয়ে ওঠে। সর্বশেষে এই পরিশোধিত পেট্রোল বিশাল আকারের সংরক্ষণ ট্যাঙ্কে রাখা হয়। এখানে তাপমাত্রা ও চাপ নিয়ন্ত্রণে রাখা হয় এবং মান যাচাই করা হয়। এরপর সেই পেট্রোল পাইপলাইন বা ট্যাঙ্কের মাধ্যমে পৌঁছে যায় বিভিন্ন জায়গায়, যেখান থেকে আমরা তা ব্যবহার করতে পারি। এখান থেকে শুরু হয় এর আরেকটি দীর্ঘ এবং গুরুত্বপূর্ণ যাত্রা। প্রথমে পেট্রোল পাইপলাইনের মাধ্যমে পাঠানো হয় এবং এই পাইপলাইনগুলি শত শত কিলোমিটার লম্বা, মাটির নিচ দিয়ে নদী পাহাড় পেরিয়ে ডিপো পর্যন্ত পৌঁছে গেছে, অনেকটা শরীরের শিরার মতো, যার মাধ্যমে শক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছায়। তবে এই যাত্রা সহজ নয়। কোথাও লিক, চাপের সমস্যা ও তাপমাত্রার পরিবর্তন হলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই এই পাইপলাইনগুলি সারাক্ষণ নজরদারিতে রাখা হয়, সেন্সার, স্যাটেলাইট এবং বিভিন্ন মাপার যন্ত্র দিয়ে। বড় শহরের বাইরে থাকে বিশাল ডিপো বা ট্যাঙ্ক ফার্ম। এখানে পেট্রোল আলাদা ট্যাঙ্কে সংরক্ষণ করা হয়, যাতে এর গুণগত মান ঠিক থাকে এবং কোনো মিশ্রণ না ঘটে। এরপর আসে সবচেয়ে সংবেদনশীল ধাপ, ট্যাঙ্কার ট্রাকের মাধ্যমে পরিবহন। বড় বড় এই ট্যাঙ্কারগুলি ডিপো থেকে পেট্রোল পাম্পে জ্বালানি নিয়ে যায়। এগুলিতে থাকে একাধিক নিরাপত্তা ব্যবস্থা, কারণ এগুলিতে বহন করা হয় অত্যন্ত দাহ্য পদার্থ। সঠিক নিয়ন্ত্রণ না থাকলে দুর্ঘটনার ঝুঁকি থাকে। পেট্রোল পাম্পে পৌঁছানোর পর জ্বালানি মাটির নিচে থাকা ট্যাঙ্কে সংরক্ষণ করা হয়। এখান থেকে এটি সরাসরি আপনার গাড়িতে যায় এবং ইঞ্জিন চালানোর শক্তি দেয়। অর্থাৎ মাটির গভীরে তৈরি হওয়া শক্তি শেষ পর্যন্ত আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠে। তবে এখানেও একটি প্রশ্ন থেকে যায়, ভবিষ্যতে কি এই পেট্রোল আদৌ থাকবে? বর্তমানে বিদ্যুৎ চালিত গাড়ি, সৌরশক্তি, বায়ুশক্তি ও হাইড্রোজেনের মতো বিকল্প শক্তির ব্যবহার বাড়ছে। একই সাথে তেলের ভাণ্ডার ধীরে ধীরে কমে যাচ্ছে এবং দূষণও বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। বিজ্ঞানীদের মতে একদিন পেট্রোল শেষ হবেই, তবে এখনই নয়। এখনো পর্যন্ত পরিবহন ব্যবস্থা, বিমান চলাচল এবং শিল্পক্ষেত্রে পেট্রোল ডিজেলের প্রভাব অনেক বেশি। তবে ভবিষ্যতে সম্ভবত এমনটা আর থাকবে না। হয়তো সেই সময় পেট্রোল, ডিজেল এবং অন্যান্য শক্তি একই সাথে ব্যবহার করা হবে। এই সম্পর্কে আপনার কি মনে হয়? ভবিষ্যতে পেট্রোল পুরোপুরি বন্ধ হয়ে যাবে, নাকি এটি অন্য শক্তির সাথে মিলিয়ে চলবে? কমেন্টে আপনার মতামত লিখে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।